মহিলারা যত বেশি করে শিক্ষিত হচ্ছেন এবং তারা যত বেশি করে তাদের পাবলিক স্ফিয়ারে পার্টিসিপেট করছেন, তত বেশি করে তাদের উপর নৃশংসতাও বাড়ছে। বহু বছর ধরে মহিলাদের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের রাগ জমেছিল। মানে আমরা একটার পর একটা কেস দেখতে পাচ্ছি, তার হয়তো সুরাহা হচ্ছে, হয়তো সুরাহা হচ্ছে না, হয়তো সেই সুরাহা অনেক ডিলেড হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা বা রোজকার জীবনের যে বিষয়টা, সেইটা কোথাও চেঞ্জ হচ্ছে না। খুবই দরকার আমার মনে হয় যে পুরুষদের সঙ্গেই আলোচনাগুলো করা। তাদেরকে যদি এটা বোঝাতে না পারি যে আসলে অসুবিধাটা কোথায় হচ্ছে, তাহলে গোটা সমাজকে বদলানো কখনোই সম্ভব না। পুলিশ স্টেশনে সার্ভাইভাররা যখন কমপ্লেন্ট লজ করতে যান, বহু কারণে তারা যেতে চান না, কারণ তাদেরকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ম্যারিটাল রেপের ঘটনাকে অত্যন্ত স্বাভাবিকভাবে দেখি এবং প্রায় এস্টাবলিশ করার চেষ্টা করি যে দুজন বিবাহিত হয়ে গেলে তার মধ্যে রেপ ঘটতে পারে না। গণতন্ত্রের মধ্যে আসলে গণতন্ত্রটাই আসা উচিত, সেই রিয়েলাইজেশনটা কোথাও আমাদের মাথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই সুরক্ষার কথা বলছি সেটা বোধহয় এই প্রশ্ন করেও নির্ভয় থাকার সুরক্ষা। সোশ্যাল মিডিয়ার গোটা বিষয়টা আমাদের মধ্যে বোধহয় আরও বেশি অ্যাপাথি তৈরি করেছে। আমাদের মধ্যে যে হিউম্যান কোয়ালিটিসগুলো, যার কারণে আমরা হিউম্যান হিসেবে মনে করি যে খুবই অগ্রণী অংশ, অগ্রণী স্পিসিস, সেই বিষয়টা বোধহয় কোথাও হারিয়ে ফেলেছি আমরা সোশ্যাল মিডিয়ার কারণে। পুরুষরাও সলিডারিটিতে যতক্ষণ দাঁড়াচ্ছেন, যতদিন থাকবেন, ততদিনই হয়তো আমরা আরও পজিটিভলি সমাজ বদলের কথা ভাবতে পারবো, আমরা এই মানসিকতা বদলের কথা ভাবতে পারবো। নতুন কাঠামো যদি তৈরি করতে হয়, সেটাও করাটা খুব জরুরি। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডটা একটু কি বলবো, সমস্ত আমার যে ধরনের এপিসোড আপনারা দেখেন তার থেকে একটু বাইরে, তার থেকে অন্য রকম একটা এপিসোড হতে চলেছে। আমাদের সঙ্গে আছে রিমঝিম সিনহা এবং ওয়েলকাম রিমঝিম, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তোমাকে এখানে ডাকা, এবং আমরা জানি সারা দেশ এবং রাজ্য তথা সারা দেশ যেই বিষয় নিয়ে এখন খুবই ভোকাল এবং খুবই কথা বলছে। আপনারা যারা রিমঝিমকে চেনেন, চেনেন না তাদের জন্য বলে দিই, 14ই অগস্ট কলকাতা শহরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এবং সেখানে প্রচুর মানুষ, প্রচুর মহিলা তো বটেই, এবং সঙ্গে প্রচুর পুরুষ রাস্তায় বেরিয়েছিলেন রাত দখলের লড়াইতে। এবং সেই রাত দখলের লড়াইয়ের ডাকটা যে দিয়েছিল সে হলো রিমঝিম। প্রথম ইনিশিয়েট সে করে, তারপরে সেটা ছড়িয়ে পড়ে, এবং সেটা ছড়িয়ে পড়ে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায়। এরকম একটা ডাক, রাত দখল করতে হবে মেয়েদের, এই ডাকটা দেওয়ার পেছনে তোমার পার্সোনাল মোটিভেশনটা কি? পার্সোনাল মোটিভেশন বলতে, প্রত্যেকটা সময়ে যখন এই ধরনের কেস উঠে আসে, সেই কেসে আমরা দেখতে পাই যে যাদের সঙ্গে ঘটনাটি ঘটে তাদের মধ্যে কোনো একটা খুঁত খোঁজার খুব চেষ্টা করা হয়, ভিকটিম ব্লেমিং। একদমই। এবং বারে বারেই এটা বলার চেষ্টা করা হয় যে নয় কোনো সময়, নয় কোনো ধরনের পোশাক, নয় কোনো ধরনের চুলের ছাঁট, এই বিষয়গুলো নিশ্চয়ই কোনো একটি ফ্যাক্টর ছিল যার কারণেই ঘটনাটি তার সঙ্গে ঘটে। আরজি করের ঘটনাতেও আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল এরকম বক্তব্য রাখেন যে এত রাত্রেবেলা সেমিনার রুমে উনি কী করছিলেন, যেখানে ওনার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা উনি মাথায় না রেখে বা ওনার রেসপন্সিবিলিটির প্রশ্নটা মাথায় না রেখে উনি বলেন যে সেই সময় সেমিনার কক্ষে মেয়েটি কেন ছিলেন, যেখানে উল্টো দিকে আসলে 36 ঘন্টা ডিউটি করার পরে ওই মহিলাটির কাছে এমন কোনো বিশ্রাম কক্ষ ছিল না যেই জায়গায় তিনি গিয়ে তার রেস্টটি নিতে পারতেন। তো আমার মনে হয়েছিল যে বারে বারে রাতকে কোথাও ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে ব্যবহার করা হয়, আমাদের চরিত্রর উপরে একটা আঙুল তুলে দেওয়া হয় যে রাত্রে কখন বাড়ি ফিরছি বা কখন বাড়ির বাইরে থাকছি, সেইটার বেসিসে ডিসাইড হবে যে আসলে আমাদের চরিত্র ঠিক কী রকম। এই ধরনের বিষয় শুনতে শুনতে ক্লান্ত, এবং সেই কারণেই মনে হয়েছিল যে 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমার দেশে উদযাপন হবে, সেই রাত্রেবেলাই আমি নিজে বাইরে থাকবো এবং গোটা রাতটা বাইরে কাটাবো, কারণ আমি মনে করি না যে আমার চরিত্র আমার মানে রাতে থাকা দিয়ে কোথাও ডিসাইড হবে, এবং আমার নারী স্বাধীনতার জন্য আমি রাত্রেবেলা বাইরে থাকবো। সেই জায়গা থেকেই পোস্টটা দেওয়া। এই পোস্টটাতে তুমি কি বলেছিলে এক্স্যাক্টলি?
এই পোস্টটাতে আমি বলেছিলাম যে বারে বারে যে রাতের বিষয়টি নিয়ে একটি আলোচনা করা হয় এবং প্রিন্সিপাল যে বক্তব্য করেছিলেন সেই বক্তব্যের উল্টো দিকে আমাদের কোথাও স্ট্যান্ড নেওয়া জরুরি। তাই আমি বলেছিলাম যে আমি নিজে রাত্রেবেলা বাইরে থাকবো এবং যারাই আমার সঙ্গে আসতে চান বা নিজেদের জায়গায় থাকতে চান তারা অবশ্যই আসুন এবং তারা তাদের বক্তব্য এই রাত দখলের মাধ্যমে বলার চেষ্টা করুন যে কোনোভাবেই রাত কোনো একটি জেন্ডারের জন্য যে মানে রিজার্ভ করে রাখা হয়েছে সেইটার ব্যাপারটা যাতে না থাকে। এই বারবার ভিকটিম ব্লেমিংয়ের প্রসঙ্গ সারা বিশ্বজুড়ে এবং ভারতবর্ষ তো স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গেও সেই অর্থে ভিকটিম ব্লেমিংয়ের কথাটা বারবার শোনা যায় এবং বারবার কোনো না কোনো কারণ, যেটা তুমি বললে, কোনো না কোনো কারণ তুলে আনার চেষ্টা করা হয়। এই সমস্যাটার কোথাও তো একটা গোড়ায় গণ্ডগোল আছে বলে মনে হয়। সেই গণ্ডগোলটা কি বলে তোমার মনে হয়? আমার মনে হয় আমাদের মানসিকতার থেকে কোথাও এই সমস্যাটা উঠে আসে। আমরা সবসময়ই আসলে চেষ্টা করেছি, মহিলাদেরকেও যখন এটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমার সঙ্গে কোনো দুর্ঘটনা যদি না ঘটে, সেটা যদি কোটানকোট দুর্ঘটনা হিসেবেই দেখি, এবং নানান ধরনের সেক্সুয়াল অফেন্স, সেক্সুয়াল ইনসিডেন্টসগুলো ঘটে যেগুলো অ্যাবিউজের পর্যায়ে পড়ে, সেই বিষয়গুলিকে বারবার মহিলাদের উপরেই দোষারোপ করার চেষ্টা করা হয়। কারণ এইটা মানসিকতায় ধরে নেওয়া হয় যে একজন মহিলাকে যদি প্রোটেক্ট করে রাখা হয় তাহলেই তার কালচার প্রোটেক্ট হয়, মানে কালচারের ধ্বজাধারীর একটি বিষয় রয়েছে এবং প্রপার্টি হিসেবে একভাবে দেখা হয় যে এই প্রপার্টি যদি কোথাও নস্যাৎ হয়ে যায় বা এই প্রপার্টি কেউ যদি ছিনিয়ে নিয়ে চলে যায় বা তার চরিত্রের সঙ্গে যে বিষয়গুলিকে কানেক্ট করা হয় সেই বিষয়গুলি আসলে কেউ প্রায় কিডন্যাপ করে নিয়ে নেওয়ার মতন বিষয়, যে সেটা নিয়ে চলে গেলে আমাদের কালচার কোথাও গিয়ে অসুবিধায় পড়বে বা সেটার কোথাও বদনাম হবে। সেইখান থেকেই বারে বারে এই কথাটা বলা হয়েছে যে মহিলাদেরকে নিজস্ব প্রোটেকশন নিজের মতনই করতে হবে, কিন্তু উল্টো দিকে হয়তো এই কনভারসেশন কোথাও পুরুষদের সঙ্গে করা হয় না, তাদের সঙ্গে এই আলোচনায় যাওয়া হয় না যে তারা যখন পাড়ায় বসে থাকেন তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, তখন সামনে দিয়ে কোনো মহিলা গেলে তার সঙ্গে ঠিক কীরকম ব্যবহার করা উচিত, বা যদি তারা সেরকম ইভটিজিংয়ের মতন কোনো ব্যবহার করেন তাহলে তাদের উপর অনেক কম শাসন করা হয় যত না সেই মহিলার উপর শাসন করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা সবসময় দেখেছি এবং আমার সাথেও এই ঘটনা ঘটেছে যে যদি কোথাও সন্ধেবেলায় আমি যাচ্ছি এবং কোথাও ইভটিজিংয়ের শিকার হয়েছি, তখন আমাকে বলা হয়েছে যে তুমি বাড়ি তাড়াতাড়ি এসো, এবং আই এম ভেরি শিওর যে অনেক মহিলারাই এই কথাটাই শুনেছেন যে তুমি বাড়ি তাড়াতাড়ি এসো, রাদার দ্যান এই কথাটা সেই পুরুষদের সঙ্গে গিয়ে আলোচনা করায় যে তোমরা এই কাজটা কেন করছো। তো এই আইডিয়াটা থেকে তো বেরোনো অত্যন্ত জরুরি, সেই জায়গা থেকেই মনন বদলানোর জরুরি মনে হয়েছে। সেই ওই 14 তারিখ রাত থেকে অনেকেরই মনে হয়েছিল 14 তারিখ রাতে একটা রাত বেশ কিছু মানুষ বাইরে বেরোবেন, তারপর আবার যে যার নিজের মতো হয়ে যাবেন, কিন্তু দেখা গেছে সেটা হয়নি। অনেকটা দিন হয়ে গেল, আজকে 29 তারিখে এসে কথা বলছি, 14 থেকে 29, এর মাঝখানে আমরা প্রতিদিনই দেখেছি কেউ না কেউ বেরিয়েছেন, কারা না কারা, কোনো একটা দল কিংবা কোনো একটা, আমি রাজনৈতিক দলের কথা বলছি না, আমি গ্রুপসের কথা বলছি, বিভিন্ন গ্রুপস বেরিয়েছেন এবং কথা বলেছে। বেসিক্যালি যেই ডাকটা তুমি দিয়েছিলে সেটা তো খুব প্রাথমিক একটা জায়গা থেকে, যে মহিলাদের রাত বা দিনের, যেটাকে বলা হয় যে ওই 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 প্যারামিটারে বিচার করলে হবে না, তার বাইরে পুরোটাই ফ্রিডম হিসাবে দেখা উচিত বা দেখতে হবে। সেখান থেকে আজকে যে আন্দোলনের চেহারাটা, সেটা তোমার কি মনে হচ্ছে যে কোন জায়গায় পৌঁছেছে এবং আন্দোলনটা কি এখনো সঠিক দিশায় আছে নাকি একটু স্ক্যাটার্ড হয়ে গেছে? সেই রাত্রেবেলা আমরা বা আমাদের বন্ধুরা যে ডাকটা দিয়েছিলাম সেটা নিশ্চয়ই প্রাথমিক পদক্ষেপ ছিল, কিন্তু প্রথম দিন থেকেই আমরা যখনই কথা বলার সুযোগ পেয়েছি যে কোনো জায়গায়, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা কাঠামোটারই বদল চাইছি। আমরা মনে করছি না যে শুধুমাত্র একটি কেসের বিচার থেকেই গোটা বিষয়টা ঠিক হয়ে যাবে, এবং আমার এটাও মনে হয় যে আমরা একের পর এক ঘটনা দেখছি এবং 2011 বা 2012 পর থেকে যতগুলি ঘটনা আমাদের সামনে এসেছে এবং তার আগেও যে ঘটনাগুলি সামনে এসেছে, তার পিছনে একটা বড় কারণ যে মহিলারা যত বেশি করে শিক্ষিত হচ্ছেন এবং তারা যত বেশি করে তাদের পাবলিক স্ফিয়ারে পার্টিসিপেট করছেন,
তত বেশি করে তাদের উপর নৃশংসতাও বাড়ছে। আমরা যদি প্রথম দিকের কেসগুলো দেখি, যেটা বড় হয়ে ওঠার পথে দেখতে পেয়েছি আর কি, সেখানে রেপ অবধি গিয়ে কোথাও বিষয়টা থেমে যেত। এখন সেটা ডেফিনেটলি মার্ডারে পরিণত হচ্ছে, অত্যন্ত নৃশংসভাবে খুন করা হচ্ছে, এবং বারে বারে কোথাও হয়তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তুমি কোনো একটা লিমিট ক্রস করে গেছো এবং তোমার সাথে এরপরে এই ঘটনাগুলি ঘটবে। সেটা ছাড়াও এই নৃশংসতার বিরুদ্ধে কোথাও মানুষ একজোট হয়েছেন বলেও মনে হয়েছিল। আর.জি. করের ঘটনাটিও অত্যন্ত নারকীয় একটি ঘটনা, অত্যন্ত ভিভিড টর্চারের ডিটেলস রয়েছে তার মধ্যে, এবং মানে বহু বছর ধরে মহিলাদের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের রাগ জমেছিল। মানে আমরা একটার পর একটা কেস দেখতে পাচ্ছি, তার হয়তো সুরাহা হচ্ছে, হয়তো সুরাহা হচ্ছে না, হয়তো সেই সুরাহা অনেক ডিলেড হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা বা রোজকার জীবনের যে বিষয়টা সেইটা কোথাও চেঞ্জ হচ্ছে না। আমার মনে হয়েছিল যে এই ডাকটার থ্রু দিয়ে অনেক মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে বাইরে এসেছেন, তারা নিজেরাই এইটা মনে করেছেন যে অনেক বেশি হয়তো আমরা প্রশাসনের উপর বিষয়টা ছেড়ে রেখেছিলাম, এখন সেটা আমাদের কোনো কাজে আসছে না। সেই কারণে এবার নিজের হাতে এসেই নিজের অধিকার বুঝে নেওয়ার একটা চেষ্টা করা দরকার, এবং গোটা মানসিকতা এবং গোটা স্ট্রাকচারকে চেঞ্জ করার দিকে কোথাও যাওয়া দরকার। সেইখান থেকেই যে দাবিগুলি উঠে আসা বা যেই ধরনের কথাবার্তা উঠে আসা, এবং এখনও সেই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে চলছে, সেইটা তো আমরা দেখতে পাচ্ছি বটেই। এবং অন্য আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এই ভোটের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারির মধ্যে তো বিজেপি তৃণমূল বিষয়টাকে আবার ঢোকানোর চেষ্টা করছে, এবং সবসময়ই তারা চেষ্টা করেছে যে কোনো জনমানুষের আন্দোলনকে তারা তাদের মতন করে হাইজ্যাক করে তাদের নাম ঢুকিয়ে ব্যাপারটাকে কোথাও রাষ্ট্র ক্ষমতার দিকে নিয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় যে এইটা এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ বহু নাগরিক যাদের সঙ্গেই আমাদের কথা হচ্ছে, তারা সবাই এইটা মানতে নারাজ যে তারা কোনো ধরনের রাজনৈতিক সংসদীয় দলের পক্ষে দাঁড়াতে পারছেন, কোনো সংসদীয় দলই তাদেরকে এমন কোনো পরিবেশ উপহার দিতে পেরেছে যেখানে তারা খুব সেফ ফিল করেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হাইজ্যাক করার বহু চেষ্টা হলেও সেটা এই মুহূর্তে পসিবল নয়। এই যে একটা প্রশ্ন বারবার উঠছে, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস। তোমার কি মনে হয় যে আমাদের ওভারঅল যা ব্যবস্থা, যা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় এই সুবিচার বা জাস্টিস, এই বিষয়টার সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া আছে যে জাস্টিস কি বা আমরা ঠিক কি চাই? আমাদের আইডিয়া বলতে মোটামুটি যা আইনিভাবে আমাদের কাছে মানে প্রকাশ করা হয়, সেই জায়গা থেকেই আমাদের কিছু আইডিয়া তৈরি হয়। আমরা প্রথমেই এই কথাগুলি বলে ফেলতে পারি, বা এখনও উঠে আসছে নানান জায়গা থেকে, যে হয়তো ফাঁসি হয়ে গেলে বিষয়টির একভাবে সুরাহা হয়ে যাবে। কিন্তু আমরা যদি পুরনো কেসগুলোকেও মাথায় রাখি এবং অত্যন্ত মানে আগের ঘটনা যদি মাথায় রাখি, তাহলে নির্ভয়ার কেসের সময়ও গোটা রাজ্যে, গোটা দেশে প্রচুর মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। ওখানেও যারা কালপ্রিট ছিলেন তাদের মধ্যে অনেকেরই ফাঁসি হয়েছিল। তারপরে রেপ থেমে যায়নি, তারপরে সেক্সুয়াল অ্যাবিউসের ঘটনা থেমে যায়নি, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা থেমে যায়নি। তো হয়তো এটা আমাদের বোঝার সময় এসেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি বলতেও আমরা কি বুঝছি, সেটাও যারা আইনি জায়গায় কাজ করছেন, আইন নিয়ে গবেষণা করছেন, তাদের কাছ থেকে আমাদেরও কোথাও জানার রয়েছে। তারা নিশ্চয়ই এটার বিষয়ে অনেক ভালোভাবে বলতে পারবেন। কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিলেই যে আমরা বিষয়টা সুরাহা করে নিতে পারবো সেটা মনে হচ্ছে না। কারণ মনন যদি বদলাতে হয় তাহলে হয়তো আমাদের স্কুল থেকেই জেন্ডার নিয়ে পড়াশোনা করতে হবে। আমাদের রাত্রেবেলায় যদি পাবলিক ট্রান্সপোর্ট থাকে, অ্যাভেলেবল থাকে, সেটা যদি সুরক্ষিতভাবে অ্যাভেলেবল থাকে, তাহলেই হয়তো আমরা বিষয়টার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাবো। আমরা যেখানে ডিউটি করছি, যে মহিলারা রাতের বেলায় ডিউটি করতে যেতে বাধ্য হচ্ছেন, তাদের কাজের ক্ষেত্র এইভাবে তৈরি হচ্ছে, সেইটাকে যদি স্বাভাবিকভাবে আমরা দেখতে পারি যে শুধুমাত্র তাদের রাতে বেরোতে হচ্ছে বলেই তাদের উপরেই তাদের সিকিউরিটির জিম্মাটা থাকবে, সেইটা না দেখে আমরা যদি সেখানে সুরক্ষিত বিশ্রামগারের ব্যবস্থা করি, সেখানে যদি শৌচালয়ের ব্যবস্থা থাকে, তাহলে হয়তো কিছু দেখতে পারি। মহিলারা নানান জায়গায় এই মুহূর্তে কর্মরত, কিন্তু ক্রেশের ব্যবস্থা নানান জায়গাতেই নেই। তাদের সন্তানের চিন্তা তাদের মাথায় সবসময়ই থাকে, এবং সবসময় প্রত্যেকটি ওয়ার্ক প্লেসকে এমনভাবেই সংগঠিত করা হয়েছে
যেখানে পুরুষের নজর থেকে সেই ওয়ার্ক প্লেসকে যেভাবে দেখা যায় সেভাবেই দেখা হয়। সেটা শুধুমাত্র কর্পোরেট এমপ্লয়ীদের ক্ষেত্রেই নয়, বরং যারা গৃহশ্রমিক হিসেবে কাজ করেন, যারা বাজারে বসেন, যারা পেয়ারা বাগানে কাজ করতে যান, এরকম শ্রমজীবী মহিলাদের জন্যও ক্রেশের কোনো ব্যবস্থা নেই এবং তাদের মিনিমাম ওয়েজ নিয়ে কোনো কথাবার্তা হয় না। আমরা যদি মিনিমাম ওয়েজের ক্যালকুলেশন দেখি তাহলে মহিলাদেরকে সেখানে 0.8 ইউনিট হিসেবে ধরা হয়, যেখানে একজন পুরুষকে 1 ইউনিট হিসেবে ধরা হয়। অদ্ভুতভাবে এই জিনিসটা আমাদেরকে প্রায় মানে তথাকথিত লেখায় পড়ায় বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মহিলারা কম খাবেন, মহিলাদের অত বেশি কিছু দরকার নেই, এবং মোটামুটি জিনিসটা এমন জায়গায় পৌঁছে গেছে যে পুরুষকে খুব ভালো রাখতে হবে কিন্তু মহিলাদেরকে একটু ঠিকঠাক রাখলেই হয়। কিন্তু এটা বারে বারে আমাদের মনে রাখা উচিত যে এখনো অবধি নানান জায়গায় যে পে গ্যাপ এক্সিস্ট করে, নানান জায়গায় শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, নানান জায়গায় ম্যাটারনিটি লিভ থাকলেও সেটি অত্যন্ত কম পরিসরের জন্য দেওয়া হয় এবং ম্যাটারনিটি লিভের সাথে প্যাটার্নিটি লিভের কোনো সম্পর্ক নেই। সবসময় এটা ধরে নেওয়া হয় যে কোনো সন্তান জন্ম দিয়েছেন মানে সেটা মহিলারই দায়িত্ব তাকে মানুষ করা, কোথাও মা এবং বাবা দুজনের দায়িত্বকে ধরা হয় না। এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যদি অগ্রসর হই তাহলে আমার মনে হয় চেঞ্জ আরও সুবিধা, মানে চেঞ্জের বিষয়টা আরও ভালোভাবে এস্টাবলিশ করা সম্ভব। মানে ধরুন আইসিসি নিয়ে যে কথাবার্তা হচ্ছে, যে মহিলারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেন, যে মহিলারা গৃহশ্রমিক হিসেবে কাজ করেন, সেই সেক্টরগুলোতে আইসিসি কোথায়? মানে কোথাও আমরা কি এটা ভুলে যাচ্ছি যে আসলে কর্পোরেট বা খুব গভর্নমেন্টাল ইনস্টিটিউশনের মধ্যেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঘটতে পারে? যারা গৃহশ্রমিক হিসেবে বাড়িতে কাজ করতে যাচ্ছেন তারা তাদের কমপ্লেন কোথায় লজ করবেন? কিন্তু আমরা বহুবার মিডিয়াতে এটা দেখতে পেয়েছি যে বহু গৃহশ্রমিক আক্রান্ত হয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে। কনস্ট্রাকশন জায়গায় কাজ করতে গিয়ে বহু এরকম শ্রমিক আক্রান্ত হয়েছেন, মহিলা শ্রমিক আক্রান্ত হয়েছেন, তাদের কমপ্লেন জানানোর কোনো জায়গা নেই। এবং যে আইসিসিগুলি এক্সিস্ট করে সেগুলি একদমই নিরপেক্ষ নয়, সেগুলি সিলেক্টেড বডি, এবং সেখানে অথরিটি ফিগারে যারা রয়েছেন তাদের এগেনস্টে কোনো ধরনের কথা বললে সেগুলিকে কোথাও রেজিস্টার করা হয় না। এগুলি অত্যন্ত মানে বলতে পারেন গ্রাসরুট লেভেল থেকে প্রচুর ধরনের অসুবিধা রয়েছে যেগুলিকে কখনো অ্যাড্রেস করার কথা ভাবাই হয়নি। মানে মনে হয়েছে খাতায় কলমে আমি একটা জিনিস বলে দিয়েছি, সেই বিষয়কে আমি যেভাবে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল, যতটা স্ট্রিক্টলি যতটা স্ট্রিনজেন্ট মেজার নেওয়া উচিত ছিল, সেইটা নিয়ে কথাবার্তা কোথাও বলা হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলা, এইগুলিকে আরও চর্চায় আনা অত্যন্ত জরুরি। তাহলেই হয়তো এই আন্দোলনও একটি অভিমুখ নিজের মতন করে তৈরি করতে পারবে। বেশ, তোমার এই ডাকটা তো প্রথম ডাক নয়, তুমি এর আগেও আন্দোলনের পার্ট ছিলে এবং এর আগেও তুমি এরকম একটা ডাক দিয়েছিলে। সেই সময় তো এতটা স্বতঃস্ফূর্ত সাড়া তুমি পাওনি। এইবার কি আলাদা হলো বলে তোমার মনে হয় যে এত মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া তোমার এই একটা কলে এত মানুষ একসাথে বেরিয়ে পড়লেন? এটা এতটা বড় কি করে হয়ে গেল? মানে এই মুহূর্তটাতেই কেন হলো বলে তোমার মনে হয়? প্রথম যে ডাকের কথা তুমি বলছো সেইটা ছিল হচ্ছে প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনাটির পরে হায়দ্রাবাদে। তখনও একটি নাইট মার্চের কল ছিল, সেখানেও 70 থেকে 100 জন মানুষ এসেছিলেন, সেটা নারী পুরুষ দুজনে মিলিয়েই। এবং সেখানেও আমরা একই কথা বলার চেষ্টা করেছিলাম যে রাত আসলে কোনো একটি জেন্ডারের জন্য রিজার্ভ নয়। এই বিষয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই ঘটনার নৃশংসতা একটি মানে বড় দিক, যে কারণে মানুষ জড়ো হয়েছেন, এবং জমে থাকা রাগ এবং ক্ষোভ বারবার 2012-র পরেও, আজ 12 বছর কেটে গেছে, 2024 হয়েছে, তারপরেও আমরা এরকম কোনো বদল দেখতে পাচ্ছি না আসলে স্ট্রাকচারের মধ্যে, যা থেকে আমরা রাস্তায় বেরোলে বা পরিবারের মধ্যে কোথাও সুরক্ষিত ফিল করব। বারে বারে এই বিষয়টা হোয়াট অ্যাবাউটেরিতে চলে যায় যে যদি এই কেস নিয়ে তুমি কথা বলছো তাহলে এই কেস নিয়ে কথা বলছো না কেন। কিন্তু আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার যে এনসিআরবির ডেটা অনুযায়ী প্রত্যেক 16 মিনিটে একজন মহিলার রেপ হচ্ছে। তাহলে আমরা গোড়ায় গলতটা খোঁজার চেষ্টা করছি না কেন? ইট ইজ নট অ্যাবাউট যে আমি কোন 10টা কেস নিয়ে কথা বললাম বা কোন 30টা কেস নিয়ে কথা বললাম না, কিন্তু কেন এই কেসগুলো ঘটছে এবং কেন এই কেসগুলোকে আটকানো যাচ্ছে না সেই বিষয়ে আলোচনাটা নিয়ে আসা অনেক বেশি জরুরি। সেই বিষয়ে আমাদের মানসিকতার উপর আরেকবার নজর দেওয়াটা অনেক বেশি জরুরি। এবং আমার মনে হয় যে আজকে দাঁড়িয়ে যত বেশি সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে,
সেই সোশ্যাল মিডিয়ার কারণে সাধারণ মানুষ আরও বেশি করে কানেক্ট করতে পেরেছেন, এবং তার কারণেই তাদের মনে হয়েছে যে এবার অনেক হয়েছে, এবার রাস্তায় নামতে হবে, কারণ আমরা যদি বেরিয়ে এসে অধিকারের লড়াইতে না নামি তাহলে আমরা অধিকার হয়তো আর নিতে পারবো না কোনো। বা আমাদের হয়ে কেউ কথা বলবে না, আমাদের নিজেদেরকেই বলতে হবে। একদমই একদম। হ্যাঁ, এই যে গোড়ায় গলদের কথা বলছো, এই যে মানসিকতা পরিবর্তনের কথা বলছো, আমরা জেনারেলি এটা শুনতে পাই যে, বা শুনেছিও অনেক সময়, বা আমিও অনেক সময় গর্ব করে বলেছি যে কলকাতা অনেক বেশি সেফার ফর ওমেন, এবং কলকাতায় সেই অর্থে পেট্রিয়ার্কি অতটা স্ট্রং নয় যতটা অন্যান্য রাজ্যে আছে। তো কিন্তু যদি দেখা যায় আসলে তো পেট্রিয়ার্কির বীজটা খুব স্ট্রংলি আছে আমাদের সমাজের মধ্যে। এই যে গোড়ার কথা বলছি, এই গোড়াটার মধ্যে কি কি প্রাইমারি চেঞ্জ খুব বেসিক এই মুহূর্তের নিড বলে তোমার মনে হয়? আমার মনে হয় বেসিক নিড বলতে আমাদের এই যে ডিফারেন্সের কথা ছোটবেলা থেকে শেখানো হয়, সেটা ধরুন অনেক কোয়েড স্কুলে এরকম করা হয় যে ছোটবেলায় যখন একসাথে পড়াশোনা করি তখন একটা সার্টেন ক্লাস অবধি মেয়েরা এবং ছেলেরা একসাথে বসেন, তারপরে আলাদাভাবে তাদেরকে বসানো হয়। বা এই গার্লস স্কুল এবং বয়েজ স্কুল আলাদাভাবে তৈরি করা হয়, যেখানে অদ্ভুত একটা মানে সামনে দেখতে পাচ্ছি কিন্তু ছুতে পাচ্ছি নার মতন এমন কিছু একটা ট্রেজার হিসেবে গার্লস স্কুলকে বয়েজ স্কুলের ছেলেরা অনেক সময় দেখতে শিখেন, যেখানে তাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো এমন কিছু একটা জিনিস যেটা আমি পরে গিয়ে কখনো এক্সপিরিয়েন্স করতে পারবো। এবং সেই পুরো গোড়ায় থেকে বড় হয়ে ওঠার প্রসেসে তারা এমন ধরনের কথাবার্তা তাদের বান্ধবীদের সঙ্গে বলতে পারেন না, বা কোনো মেয়ের সঙ্গেই কথোপকথনে জড়াতে পারেন না, যে মেয়েদের বড় হয়ে ওঠার মধ্যে কত ধরনের অসুবিধা এক্সিস্ট করে। এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে ছেলেদেরকে শেখানো হয় যে তুমি মেয়েদের মতন কেঁদো না, বা তুমি মেয়েদের মতন কথা বলো না, এত ন্যাকামি করো না, বা তোমাকে মোটামুটি খুব রাউডি হয়ে উঠতে হবে, তোমাকে এমন হতে হবে যাতে তোমাকে দেখে লোকে ভয় পায়, বা তোমাকে এমন হয়ে উঠতে হবে যাতে তোমার বোনের রক্ষা তুমি করতে পারো। মানে বিষয়টা এমন হয়ে যায় যে মহিলাদেরকে শেখানো হয় যে তুমি খুবই নম্র, তুমি খুবই আস্তে কথা বলবে, তুমি খুবই সবার কথা মানিয়ে চলবে নিজের জীবনে, তোমার যাই ঘটে যাক না কেন তোমাকে তার সঙ্গে মানিয়ে থাকতে হবে। এবং ছেলেদেরকে শেখানো হয় যে তুমি কখনোই ভেঙে পড়তে পারো না, কারণ তাহলে তোমার পৌরুষত্ব কমে যাবে। আমার মনে হয় এই ধরনের কিছু জিনিস গোড়া থেকে অ্যাড্রেস করা খুব দরকার। যখন আমরা, এবং তুমি যেটা বলছিলে কলকাতার বিষয়, আমার মনে হয় যে মানসিকতা অনুযায়ী কলকাতা হয়তো অনেক ইন্টেলেকচুয়ালদের মানসিকতার সঙ্গে পরিচিত হতে পেরেছে, কারণ প্রচুর মানুষের কথাবার্তা বা বারে বারেই এই ধরনের একটি পরিবেশ কলকাতায় থেকেছে যেখানে কোনো না কোনো মিছিল বা কোনো না কোনো প্রতিবাদ সভা হতে এসেছে। আমি যখন বড় হয়েছি কলকাতায় আমি সেটা দেখেছি। কিন্তু কম্প্যারেটিভলি সেফার হলেও সারা ভারতবর্ষে কলকাতা, যদি আমি মহিলা হিসেবে সেটা ফিল নিজেও করেছি, কিন্তু ঘটনাগুলো তো ঠিক কমে যাচ্ছে না। আমরা তো এখান থেকেও প্রচুর ঘটনা দেখতে পাচ্ছি যার মধ্যে নৃশংসতাও থাকছে। সেখানে হয়তো পরিবারের মধ্যে এই মায়েরা সবাইকে খাবার দিয়ে তারপরে নিজের জন্য যতটুকু বেঁচে থাকছে এই ধরনের প্র্যাকটিস, বা ভাই এবং বোন থাকলে ভাইকে সব থেকে ভালো করে খাবার দেওয়া, বা ভাই নিজের জীবনে যে ধরনের গতিতে অগ্রসর হতে চায় সেই গতিকে আরও বেশি ভ্যালিডেশন দেওয়া, এবং বোনকে মোটামুটি বলে দেওয়া যে তুই তো খানিক দিন পরে বিয়ে করে চলে যাবি, তো তার জন্য তুই এত স্বপ্ন দেখিস না। এই ব্যবহারগুলোকে কোথাও বদল করে আনা দরকার, এবং খুবই দরকার আমার মনে হয় যে পুরুষদের সঙ্গেই আলোচনাগুলো করা। আমরা বারে বারেই এটা হয়তো কোথাও, হয়তো রাগের কারণে, হয়তো ক্ষোভের কারণেই বলে উঠি যে পুরুষদেরকে ছাড়াই আমাদের এগোনো দরকারি, বা পুরুষদেরকে নিয়ে আমরা হয়তো চলতে পারছি না। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে, বা আমার বন্ধুদেরও নিশ্চয়ই এটা মনে হয়, যে পুরুষদের সঙ্গে যদি আলোচনা আমরা না করতে পারি, যদি পুরুষদের সঙ্গে বসে এই ঘটনাগুলো নিয়ে কথোপকথন না করতে পারি, তাদেরকে যদি এটা বোঝাতে না পারি যে আসলে অসুবিধাটা কোথায় হচ্ছে, তাহলে গোটা সমাজকে বদলানো কখনোই সম্ভব নয়। অর্ধেক তো পুরুষও রয়েছেন, তো তাহলে সেই জায়গা থেকে গোটা সমাজের বদলের জায়গায় তাদের অভিমতকে নেওয়া এবং সেগুলি নিয়ে আলোচনা করাও খুব জরুরি। কারেক্ট। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বললে তুমি, যে ছোটবেলা থেকে মেয়েদের বড় হওয়াতে তারা কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের বড় হওয়াতে ঠিক কি কি, তাদের বড় হওয়ার মধ্যে দিয়ে কি কি ফেস করতে করতে তারা যাচ্ছে, সেটা সম্পর্কে কোনো ছেলের ছোটবেলায় কোনো আইডিয়া থাকে না। তাদের পৃথিবীটা শুধু
তাদের বন্ধুদের মধ্যে সেই আজকের দিনে হয়তো সেটা একটু বেটার, আরেকটু লোকজন কমিউনিকেট করছে। কিন্তু আমাদের সময়, আমি যখন বড় হয়েছি সেই সময় সত্যি ওই এলিয়েনেশনটা ছিল। আমি নিজে একজন বয়েজ স্কুলে পড়া, এবং আমাদের পাশে অবভিয়াসলি গার্লস স্কুল ছিল একটা, খুবই টিপিক্যাল সেট আপ ইয়ের। এই যে আলোচনার কথা বলছো তুমি, এই আলোচনার জন্য পুরুষরাও যদি পুরুষদেরও তৈরি হতে হবে। মানে পুরুষদেরও ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় আসতে হবে যে একজন মহিলা তার দিনের স্ট্রাগলের কথা, তার তার বেড়ে ওঠার স্ট্রাগলের কথা যাতে আমার সঙ্গে শেয়ার করতে পারে। সেই জায়গাটাতে পুরুষদেরকেও আমার মনে হয় অনেকটা বেশি এগিয়ে আসতে হবে। এবং সেটার জন্য তুমি যেটা বললে যে একদম ছোটবেলা থেকে, একদম শুরু থেকে যদি ওই তোমাকে স্ট্রং হতে হবে বলে তুমি পুরুষ বলে আলাদা কেউ, এটা না বুঝিয়ে দিলে বোধহয় এই অ্যাকসেপ্টেন্সটাও আর একটু বেটারভাবে আসবে। আমরা যে সিস্টেমের কথা বলছি, সেই শিক্ষা ব্যবস্থার কথা বলছি, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে বাড়ি পড়ে, স্কুল পড়ে, এবং আমাদের সমাজ পড়ে অবভিয়াসলি। তুমি তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছো, যেরকম স্কুল, কলেজ, এবং তারপর তোমার পার্সোনাল রিসার্চ। এই পুরো এই যে প্রাতিষ্ঠানিক, সেই অর্থে দেখতে গেলে যেখানে ঘটনাটা ঘটেছে সেটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠানই, সেটা অন্য একটা জিনিসের শিক্ষা দেয়, বাট সেটাও একটা কলেজ। এই এই পুরো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তুমি কি কি ফেস করতে হয়েছে, বা তুমি আশেপাশে কিরকম পরিবেশ দেখেছো? স্কুলের কথা যদি বলি তাহলে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি ক্লাস 8-9-এর দিকে লাইফ সায়েন্স বলে একটি সাবজেক্ট পড়ানো হতো। তাতে হিউম্যান রিপ্রোডাকশনের কথা পড়ানো হতো। এবার মুশকিলটা হচ্ছে যে যারা পড়াতেন তাদের মধ্যেও যেহেতু মানসিকতা এইভাবেই গড়ে উঠেছে, তারা মনে করতেন যে এই লেসনটা যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তত ভালো। এবং আমি স্কুলে যখন পড়তাম, আমি কোয়েড স্কুলে পড়ে বড় হয়েছি, তো সেখানে স্বাভাবিকভাবে ছেলে বন্ধুরাও থাকতেন। এবং বিষয়টা তাদের কাছে কিছু জিনিস যদি মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে থাকতো তাহলে সেটা কোথাও মানে মজার জায়গায় তৈরি হতো। এবং কোথাও আমি দেখেছি এটা লক্ষ্য করে যে যারা পড়াতে আসতেন তারাও এই বিষয়টাকে অ্যাড্রেস করতেন না, যে এটা আসলে কোনো মজা করার জায়গা নয়, এটা তোমাদের নিজের মতন করে শিক্ষার একটা অঙ্গ এবং সেভাবেই তোমাদেরকে শিখতে হবে। আমাদের মাঝে মাঝেই এই কথাগুলো বলা হতো যখন আমরা ক্লাস 7 থেকে 8-এ উঠছি, যে আমরা আরেকটু সংযম মেনটেন করে চলি, আরেকটু নম্রভাবে কথা বলি, এই ধরনের কিছু কথাও স্কুল থেকে উঠে এসেছিল। কিন্তু আমার মনে হয় যে যারা পড়াচ্ছেন তারা যেহেতু একটি ক্লাসের মধ্যে একভাবে বলতে গেলে অনেকটা বেশি অথরিটেটিভ অ্যাঙ্গেলে থাকেন, তারা একটা কনভারসেশনকে নিয়ে যাওয়ার একটা পদ্ধতিতে থাকেন এবং তারা সেটা নিয়ে যাওয়ার মতন পজিশনে থাকেন, তাদের এই বক্তব্যগুলি উঠে আসা খুবই জরুরি পড়ানোর সময়, যে আসলে বিষয়টা মজা করে না দেখে আরেকটু সেন্সিটিভলি যদি অ্যাপ্রোচ করা যায়। এই কথাগুলি আমরা যদি নিজেদের মাথা থেকে সরাতে পারি যে এটার মধ্যে আড়ষ্টতার কোনো বিষয় নেই এবং আরও ভালো করে এগুলিকে জানা উচিত, তাহলে হয়তো তুমি যে কথাটা বলছিলে যে পুরুষদেরও এই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হওয়া দরকার, যে আমি আমার বান্ধবীদের কথাগুলো আরও মন দিয়ে শুনবো বা আরও সেন্সিটিভলি বোঝার চেষ্টা করব, সেটা হয়তো তৈরি করা সম্ভব। কলেজের এক্সপিরিয়েন্সে আমার মনে হয় যে আমার কলেজেও বারে বারে এটা ঘটেছে যে কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটলে আমাদেরকে অথরিটির উপর চাপ সৃষ্টি করার একটা বিষয় তৈরি করতে হয়েছে। আমরা খুব স্বাভাবিকভাবে যে একটা কমপ্লেন্ট লজ হলে তার বিষয়ে যে ইনভেস্টিগেশন চলবে সেটা নিয়ে যে ডিসিশন দেওয়া হবে, সেইটা কিন্তু খুব ভালোভাবে যে পেয়েছি সেরকম নয়। উল্টো দিকে এরকম বহুবার মানে আমার নিজস্ব 2 বন্ধুর সঙ্গে খুবই বাজেভাবে ঘটনা ঘটে এবং সেক্সুয়াল অ্যাবিউসের ঘটনা ঘটে, সেই সময়ও আমাদের একটি আন্দোলনের পরিসরেই যেতে হয় এবং বারে বারে অথরিটির কাছে প্রায় মানে দাবি জানাতে হয় যে আপনাদের কাছে যদি জেন্ডার সেন্সিটাইজেশন সেল বলে কোনো কিছু এক্সিস্ট করে, তার সেন্সিটাইজেশন প্রক্রিয়া আমরা কোথাও চোখে দেখতে পাই না। আমার মনে হয় যে এটা স্কুলেও যেরকম এক্সিস্ট করা জরুরি, এটা কলেজেও সেইভাবে কথাবার্তা বলা জরুরি। কারণ আমি যদি শুধু কমপ্লেন্ট কমিটি বানিয়ে রাখি তাহলে তো আবার সেই আমি শুধু কেস বাই কেস বিষয়টাকে অ্যাড্রেস করছি, আমি গুরুতরভাবে গোটা বিষয়টা হোলসাম স্ফিয়ারে কোথাও ডিসকাস করছি না। এবং সেই জায়গা থেকেই হয়তো আইসিসি থেকে এরকম
অফিসিয়াল মেলও আসছে যে দ্য কেস হ্যাজ বিন ডিসমিসড কারণ অ্যাকিউজড হ্যাজ ডিনাইড দ্য ইনসিডেন্ট। এবার মুশকিল হচ্ছে যে এটা খুব অবভিয়াস বিষয় যে অ্যাকিউজড এসে সামনে থেকে এটা বলবেন না যে আমি ঘটনাটা ঘটিয়েছি, তাহলে সেই প্রক্রিয়ার মধ্যে আমি কিভাবে পার্টিসিপেট করব বা আমি কতটা সেন্সিটিভলি একজন সার্ভাইভারের সঙ্গে কথা বলবো, সেই বোঝাপড়াটা থাকাটা খুব জরুরি। স্কুল এবং কলেজ তো আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেরকম আপনি বললেন যে আরজি করও একভাবে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি আমরা খুব ন্যারো মাইন্ডেড একটা আইডিয়া পাই, তাহলে পরবর্তীকালে গিয়েও সেইটা আমরা পুলিশ স্টেশনে দেখতে পাবো। কারণ পুলিশ স্টেশনে সার্ভাইভাররা যখন কমপ্লেন্ট লজ করতে যান, বহু কারণে তারা যেতে চান না, কারণ তাদেরকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এবং একবার পুলিশের আধিকারিকের সঙ্গে কথা বলবেন, একবার ডিএম এর সঙ্গে কথা বলবেন, সেই প্রত্যেকটা জায়গায় ওই ঘটনাকে বারবার করে তাকে রিকল করানো হয়। তাহলে এই সিস্টেমটা কিভাবে চেঞ্জ করা যায়, যদি সেটা আমরা রেকর্ড করে কোথাও রাখতে পারি বা সেইভাবেই জিনিসটাকে নিতে পারি। আমার মনে হয় সেন্সিটিভিটির গোটা বিষয়টা আমরা কোথাও তাচ্ছিল্যের সঙ্গে দেখে এসেছি এতদিন। আমরা কোথাও মনে করিনি যে এই ঘটনাগুলি আসলে একটি মানুষের উপর কতটা মানসিক চাপ তৈরি করে, তার কাছে বারবার এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া আসলে কতটা মানে অসুস্থ একটা জায়গায় তাকে নিয়ে চলে যেতে পারে। এবং সেইটার মূল জায়গা তো নিশ্চয়ই স্কুল এবং কলেজ থেকে তৈরি হয়, কারণ আমি যেখান থেকে পড়ে আসছি আমি সেখান থেকেই নানান কিছু নিয়ে তৈরি হচ্ছি, আমার মানসিকতা সেখান থেকেই তৈরি হচ্ছে। তাহলে আমি যখন গোটা জেনারেশনকে কোথাও বড় করছি, তার মানসিকতার মধ্যে যাতে আরো বেশি ইনক্লুসিভিটি থাকে, আরো বেশি সেন্সিটিভিটি থাকে, আরো বেশি র্যাশনাল ভাবে তারা ভাবনা চিন্তা করতে পারেন, এই জিনিসগুলোকে মাথায় রাখা খুবই জরুরি। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয় যে এই যে তুমি যে এই যে রিপ্রোডাকশন সিস্টেমের কথা বললে, তার আগে থেকে আমাদের মাঝখানে বোধহয় একটা সেক্স এডুকেশন অ্যাডও হয়েছিল, সেটা আবার সরিয়েও নেওয়া হয়েছে ফর সাম রিজন, জানি না, সেটা বোধহয় খুব আনকমফোর্টেবল লেগেছে পড়ানোর জন্য। তার নাম সম্ভবত জীবনশৈলী দেওয়া হয়েছিল, যদি আমি ভুল না করি। আমি সেই পয়েন্টে আমার মানে সেই পয়েন্টে একটা সেক্স এডুকেশন যে ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে অ্যাড্রেস করা হলো, কিন্তু তারপর সেটাকে সরিয়ে নেওয়া হলো বিকজ অফ দ্য ডিসকমফোর্ট। সবচেয়ে বড় কথা তো আমার মনে হয় কমফোর্টেবল হওয়াটা খুব জরুরি। মানে তুমি একটু আগে বলছিলে যে একটা পার্ট তো পুরুষ, একটা পার্ট তো নারী, এখানে এই ডিসকমফোর্টটা সরানো তো সবচেয়ে আগে জরুরি বলে আমার মনে হয়। ডিসকমফর্ট থাকাটা আসলে খুব স্বাভাবিক হয়ে গেছে, কারণ আমাদের মননটা সেভাবেই ছোটবেলা থেকে তৈরি হচ্ছে। সেক্স এডুকেশনের কথা যদি সেভাবে বলা হয়, তাহলে বহু মানুষ এটা মনে করেন যে সেটা আসলে প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা হবে তার এডুকেশন। এটা খুবই মুশকিলের বিষয়, কারণ সিলেবাস বা এই বিষয়ে কথাবার্তা খুব পাবলিকলি কারোর কাছে এস্টাবলিশ করা হয় না। আমরা যখনই সেক্স এডুকেশনের সাবজেক্টকে জীবনশৈলী বলে দিচ্ছি, সেটা লাইফস্টাইলে পড়ে যাচ্ছে। লাইফস্টাইল একটা অত্যন্ত ব্রড টপিক, কিন্তু গুড টাচ কি, ব্যাড টাচ কি, এই বিষয়গুলো ছোটবেলা থেকেই বোঝানো কোথাও জরুরি। কারণ এটা অত্যন্ত আনফর্চুনেট যে 6 মাসের যে বাচ্চা মেয়ে, তারও আজকে রেপ হচ্ছে। তো তাহলে সে যখন বড় হচ্ছে, এবং আমরা কিছু বছর আগেই জিডি বিড়লার কেসটিও দেখেছিলাম যে স্কুলের বাচ্চাদেরও তো এটা ফেস করতে হচ্ছে, তাহলে স্কুলের মেয়েরা কি করে বুঝবেন যে তার সঙ্গে যখন কোনো ঘটনা ঘটছে সেটা আদৌ তার কনসেন্ট নিয়ে ঘটছে কিনা, বা কনসেন্ট বস্তুটি আসলে কি, কোন সময় কোনভাবে কনসেন্ট আসলে অ্যাকসেপ্ট করা যায়, বা কোন কনসেন্টকে আইনিভাবে অ্যাকসেপ্ট করা হয় বা কোনটাকে কনসেন্ট বলা হয় সেটাই তো জানে না। একদমই তাই। তো এই বিষয়গুলো নিয়ে যদি খোলামেলা আলোচনা না হয়, তাহলে আমার মনে হয় যে কখন আমার সঙ্গে ভায়োলেন্স ঘটছে বা অ্যাবিউজ ঘটছে, আমি সেটা মানে বোঝার স্পেসেও থাকি না। যেই জায়গা থেকেই বহু ঘটনা মনে হয় যে খুব স্বাভাবিক, যেখান থেকে আমরা ম্যারিটাল রেপের ঘটনাকে অত্যন্ত স্বাভাবিকভাবে দেখি এবং প্রায় এস্টাবলিশ করার চেষ্টা করি যে দুজন বিবাহিত হয়ে গেলে তার মধ্যে রেপ ঘটতে পারে না। শুধু তাই না, দুজনের মধ্যে সম্পর্ক থাকলেও নাকি রেপ ঘটতে পারে না, এরকম একটা নর্মালাইজ করার চেষ্টা তো করাই হয়। একদমই। তো সেখান থেকে আমার মনে হয় যে সেক্সুয়াল ভায়োলেন্সকে কোথায় আইডেন্টিফাই করব, এবং সেক্সুয়াল ভায়োলেন্স বা ভায়োলেন্স কখনো যে শুধুমাত্র ফিজিক্যালি হবে সেটাও নয়, ভার্বাল ভায়োলেন্স বোধও কিছু এক্সিস্ট করে, এবং সেখান থেকে আমি বিষয়টা কতটা সেন্সিটিভলি অ্যাড্রেস করতে পারবো, এইটা
হয়তো সেক্স এডুকেশনের থ্রু দিয়ে বোঝানো সম্ভব, যেটা কিন্তু আমাদের গোটা সমাজে সেক্স এবং রিলেটেড টু সেক্স যত কিছু রয়েছে সেইটাকে অত্যন্ত ট্যাবু করে দেখা হয়েছে। আমরা মানে নানান কিছুই সেলিব্রেট করি, কিন্তু কোথাও গিয়ে হয়তো অ্যাবিউজ বা ভায়োলেন্সের ঘটনা যখনই ঘটছে তখন সেগুলির মূলে যে ঘটনাগুলোকে ধরা দরকার, সেগুলির মূলে যে কথাগুলোকে ধরা দরকার, সেগুলিকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, অ্যাড্রেস করছি না, বরঞ্চ আমরা ওই ঘটনাটাকে সেনসেশন তৈরি করার চেষ্টা করছি। বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে বারবার, বিভিন্ন সময়ই দেখা যায় যে কোনো ঘটনা ঘটে, সেখান থেকে যাদের যাদের যেটুকু ফায়দা নেওয়ার তারা নিয়ে নেয়। বাট এই যে আলোচনাটা, এই যে কথাটা, এটা কিন্তু খুব কমই বলা হয় সেই অর্থে। আর সেক্স এডুকেশনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়, সেটা হলো একটা বয়সের পর প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন তৈরি হয় তার নিজের শরীর নিয়ে, তার নিজের চিন্তা নিয়ে, এবং সে যখন দেখে তার শরীরটা এবং তার উল্টো দিকে আরেকটা আরেকটা শ্রেণী আছে, সেটা নারী হতে পারে, সেটা অন্য যে কোনো লিঙ্গের মানুষ হতে পারে। আজকের দিনে শুধু পুরুষ নারী এই দুটো তো লিঙ্গ নেই, আরও দেয়ার আর মেনি জেন্ডার্স, এবং প্রত্যেককে আইডেন্টিফাই করা খুব জরুরি। এই যে দুটো, এই যে কয়েকটা আলাদা আলাদা জিনিস, আমার থেকে আলাদা জিনিস, এই কোয়েশ্চেনটা যখন তৈরি হয় তার কোনো আনসার থাকে না। সেই আনসারটা এই কারণেই থাকে না কারণ পুরো বিষয়টাই খুব হাসহাস। মানে তুমি আসলে কে, বা তোমার গঠনের মধ্যে কি কি বিষয় রয়েছে সেগুলি নিয়ে খোলামেলা আলোচনা করার কোনো জায়গা নেই। পুরো বিষয়টাই আমরা বারে বারেই বাইনারির মধ্যে ফেলার চেষ্টা করি। আমরা বারে বারেই এটা বলার চেষ্টা করি যে আসলে পুরুষ এবং মহিলা এটি একটি বাইনারি, সাদা কালো এই বাইনারি। সাদা কালোর মধ্যে যে কোনো গ্রে পোর্শন থাকতে পারে, বা পুরুষ এবং মহিলা শুধুমাত্র জেন্ডার নয়, সেটা একটা খুবই বড় স্পেকট্রাম। সেই অ্যাকসেপ্টেন্সের যে অ্যাম্বিয়েন্সটা, সেইটাও কোথাও তৈরি হয় না। স্কুলের মধ্যে আমরা যদি খুব ফেমিনিন কোটানকোট কোনো পুরুষকে দেখতে পাই, কোনো ছেলেকে দেখতে পাই, তাকে নিয়ে বহু মজা করা হয়, এবং সেই মজাকে কোথাও ইদার খুব মানে খুবই বাজেভাবে ডিল করা হয়, যে প্রচণ্ড বকে দিলাম, বাবা মাকে ডেকে নিয়ে এলাম, তার একটা অত্যন্ত হিউমিলিয়েটিং জায়গা তৈরি করলাম যে কেন তুমি মজা করেছো, না হলে সেটার কোনো অ্যাকশনই নেওয়া হয় না। এটাও আবার সেই বাইনারিতে পড়ে যায়। আমার মনে হয় এই ডিসকাশনগুলো ছোটোবেলা থেকেই হওয়া জরুরি, যে আসলে তুমি কেন মনে করছো যে একজন ছেলের এই স্পেসিফিকই কয়েকটা ক্যারেক্টার থাকতে হবে, বা কাউকে ছেলে বা মেয়ে হিসেবেই আইডেন্টিফাই করতে হবে। আসলে তো জেন্ডারের গোটা বিষয়টা সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা জিনিস। আমরা তো কেউ জন্মে বুঝে যাই না যে আমরা কোন জেন্ডারের অংশ। আমাদেরকে সেটা বোঝানো হয়, সেভাবেই বড় করে তোলা হয়, সেভাবেই একজন ছেলেকে হয়তো বাস গিফট করা হয় এবং একজন মেয়েকে টেডি বিয়ার গিফট করা হয়, বা ডল গিফট করা, বারবি ডল গিফট করা। একদমই। তো তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি আসলে এগুলিকেই পছন্দ করবে, বা তোমার পছন্দের এরিয়া এই জায়গাতেই লিমিটেড। এই বিষয়গুলো থেকে কোথাও বেরোনো দরকার আমার মনে হয়। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে, যেটা এর আজকের দিনের এই ঘটনাটা তোমার ডাকের পর যে বিভিন্ন দিকে আন্দোলনটা ছড়িয়েছে, তার পেছনে সবচেয়ে বড় কারণ বোধহয় প্রশ্ন করার যে একটা টেন্ডেন্সি, মানে আমার যে প্রশ্ন করার অধিকার আছে, এইটা কোথাও একটা আইডেন্টিফাই করা খুব জরুরি, এবং সেটা ছোটোবেলা থেকে। মানে আমি বলছি, এই যে আমি প্রশ্ন করতে পারি যে আমার মধ্যে যে যৌনাঙ্গটা, সেটাকে গুপ্তাঙ্গ কেন বলা হয়, গুপ্ত অঙ্গ কেন বলা হবে, এবং এই প্রশ্নটা আমি কাকে করব সেটা আমি জানি না। অ্যাট দ্য সেম টাইম আমি বাসে যাচ্ছি, আমাকে একটা ছেলে বুলি করলো, এই তুমি আমাকে বুলি কেন করছো, এই প্রশ্নটাও আমি করে উঠতে পারি না। এরকম প্রচুর জিনিস আছে। প্রশ্ন করার যে বেসিক আইডিয়া, সেটাও আমাদেরকে কিন্তু কোনোভাবেই শেখানো হয় না, বরঞ্চ বেশ কিছু প্রশ্ন করলে বলে দেওয়া হয় চুপ করে যেতে, এবং আমরা কিন্তু সেই চুপ করে থেকেছি, অনেক দিনই থেকেছি। আজকের যে এই যে সাংবিধানিক অধিকার আছে আমাদের রাষ্ট্রকে প্রশ্ন করার, এটাই তো খুব বেশি মানুষ জানেন না, এবং সেইটা যে খুব ফলপ্রসূ একটি বিষয়, বা সেটি আসলে ব্যবহার করা উচিত, গণতন্ত্রের মধ্যে আসলে গণতন্ত্রটাই আসা উচিত, সেই রিয়েলাইজেশনটা কোথাও আমাদের মাথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারে বারেই। এটা ছোটবেলা থেকে আমিও শুনেছি যে সরকার কিছু যদি বলে দেয় তাহলে সেটা একদম চুপটি করে মেনে নেওয়া উচিত, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই বিষয়টা বোঝা খুব জরুরি যে একটি গণতন্ত্রের মধ্যে আমি সরকারকে প্রশ্ন করব, সেটাই আসলে স্বাভাবিক।
ঠিক। আমার যা চাহিদা জীবনে, আমার যা অধিকার জীবনে, সেই বিষয়গুলি যদি খর্ব হয় তাহলে সেই মানুষরাই প্রশ্নের মধ্যে আসবেন, তাদের থেকেই আমি অ্যাকাউন্টেবিলিটি দাবি করব। আমি যখন ভোটের প্রক্রিয়ার মধ্যে পার্টিসিপেট করছি তখন আমি আমার অধিকারের পক্ষে কোথাও কাউকে দাঁড়ানোর জন্য বলার চেষ্টা করছি, তাকে সেখানে নিয়ে আসার চেষ্টা করছি, হয়তো মনে করছি যে আমার যে যে অধিকার, আমার যে যে প্রশ্ন, আমার যে যে চাহিদা, এই মানুষটি সেটি পূরণ করতে পারবেন বা পারবেন না, সেই বিষয়টাই মাথায় রেখে আমরা এগোনোর চেষ্টা করছি। কিন্তু সেই প্রশ্নগুলোকে তো বোধহয় পার্টিরাও যেভাবে ডিল করেছে তার মধ্যেও খুবই এক্সিস্টেন্ট, মানে আমরা তো সত্যি দেখতে পাই না যে লোকাল জায়গা থেকে যে বক্তব্যগুলি উঠে আসা উচিত সেইগুলি কোথাও সংসদে গিয়ে আলোচনা হচ্ছে। আমরা এরকম প্রচুর মানুষকে দেখতে পাবো যারা হয়তো সত্যিই সাম্যবাদী সমাজে বিশ্বাস করেন, তারা হয়তো পোস্টার লাগাতে যান বা তারা ছোট ছোট কাজ করেন, তারা লিফলেট বিলি করেন, নানান জায়গায় যান, তারা সৎভাবেই হয়তো এই ধরনের সমাজ চান যেখানে কোনো ধরনের বৈষম্য এক্সিস্ট করবে না, কিন্তু তাদের কথা কোনো পার্টির থ্রু দিয়ে উঠে আসে না। তা সবসময় বিষয়টা প্রথমে থেকে যায় সেন্ট্রাল কমিটির বিষয়, তারপরে থেকে যায় পলিট ব্যুরোর বিষয়, তারপরে কোনো চেয়ারম্যানের বিষয়। কিন্তু এই যে টপ টু বটম অ্যাপ্রোচ, এইটা কখনো উল্টো দিক থেকে আমরা দেখতে পাইনি। লোকাল জায়গা থেকে মানুষের কি অধিকারের দাবি বা মানুষের চাহিদা কি রয়েছে সেইটি উঠে আসে আমরা দেখিনি, এবং সেখান থেকেই প্রশ্ন করার এবিলিটিটা কোথাও আমাদের হয়তো ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা মানে বিকল্প কোনো আন্দোলনের জায়গা দেখতে পাইনি, বিকল্প কোনো স্ট্রাকচারের জায়গা দেখতে পাইনি যেখানে শুধুমাত্র নারী বা পুরুষ হওয়ার জন্য নয়, এখানে বলা হয়েছে যে আদিবাসীরা প্রশ্ন করতে পারবেন না, যারা দলিত তারা প্রশ্ন করতে পারবেন না, যারা সংখ্যালঘু রিলিজন থেকে বিলং করেন, যারা সংখ্যালঘু ধর্মের মানুষজন তারা প্রশ্ন করতে পারবেন না, এবং এদের আমরা কখনোই লিডারশিপে আসতে দেখিনি। বড় বড় পার্টিরা তো সবসময় খুব আপার কাস্ট মেন এরাই লিডারশিপে থেকেছে, শুধু তারা ওই গ্রুপটাকে আইডেন্টিফাই করেছে অ্যাজ ভোট ব্যাংকস। একদমই তারা ওই আইডেন্টিটি পলিটিক্সটা কন্টিনিউয়াসলি করে গেছে, সেটা সব দল নির্বিশেষে সমস্ত সময়ই করে গেছে। একদমই তাই। এবং বারে বারেই আমার মনে হয় যে এই আন্দোলনের যা রূপ, এবং মানুষ যদি সত্যিই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে পার্টিসিপেট করেন তাহলে তাদেরকে মানে গোটা কাঠামোরই কোথাও বিকল্প খুঁজে নেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের সত্যি এটা ভাবা জরুরি যে আমাদের যদি কোনো ধরনের সংঘবদ্ধ কোনো আন্দোলন হয় তাহলে সেখানে প্রত্যেকটি মানুষের ভয়েস থাকা অত্যন্ত জরুরি। সেখানে যেরকম আদিবাসী মানুষের ভয়েস থাকবে, দলিত মানুষের ভয়েস থাকবে, সংখ্যালঘু ধর্মের মানুষের ভয়েস থাকবে, সেখানে শ্রমজীবী শ্রেণীর ভয়েস থাকাটা অত্যন্ত জরুরি। কারণ সারাক্ষণ যদি আমরা বিষয়টা উচ্চবর্ণ পুরুষদের নজর থেকেই দেখি তাহলে আমরা সেই পেট্রিয়ার্কাল মাইন্ডসেটের মধ্যেই আবার করে গোড়পাক খেতে থাকবো। একদমই তাই, একদমই তাই। এবং এই পিতৃতন্ত্রের বীজ কিন্তু দলীয় রাজনীতিও বারবার করে পুশ করতে চায়। তার একটা কারণ হলো সমাজের যে কোনো ক্ষেত্রে যদি একটা কোনো সিস্টেম খুব স্ট্রংলি এস্টাবলিশ করে তো সেটাকেই বারবার মানে ইকো চেম্বারের মতো ওটাকেই বারবার বলে 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 সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। সেই কারণেই বোধহয় এই প্রশ্ন করাটা খুব জরুরি, এবং এই জানাটা খুব জরুরি যে আমার প্রশ্ন করার অধিকার আছে এবং আমি তাহলেই সঠিক নাগরিক, না হলে আমি সঠিক নাগরিক নই। প্রত্যেকবারই অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক সময় আমিও চুপ করে থেকেছি। এই ঘরে যতজন আমার টিম মেম্বার আছে তারা প্রত্যেকেই হয়তো চুপ করে থেকেছে, কোথাও হয়তো তুমিও চুপ করে থেকেছো। এই যে চুপ করে থেকেছি আমরা, ফাইনালি ওই চুপ করে থাকাগুলো থেকেই বোধহয় কোনো একটা পয়েন্টে মনে হচ্ছে আর চুপ করে থাকা যাবে না, তো প্রশ্নটা করতে হবে। কিন্তু এখনও আমার মনে হয় একটা মেজরিটি অফ পিপল, যেটা তুমি বলছো একটু মার্জিনালাইজড লোক মানে শ্রেণী, তারা কিন্তু নিজেদের প্রশ্নগুলো করে উঠতে পারছে না। এবং আমার ধারণা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সেটাও কাজ যে তাদের অধিকারের কথাও তাদের কাছে বলে দেওয়া যে তোমারও না অধিকার আছে, তুমিও এই পৃথিবীতে মানে এই দেশে বাস করো, তুমি এই দেশের নাগরিক এবং তুমিও গণতন্ত্রের পার্ট, এবং তোমারও অধিকার আছে প্রশ্ন করার, কেউ তোমায় কিছু বলতে পারবে না। আর বোধহয় আমরা যেই সুরক্ষার কথা বলছি সেটা বোধহয় এই প্রশ্ন করেও নির্ভয় থাকার সুরক্ষা। আমার মনে হয় যে যারা এই প্রত্যেক দিনের টাসেলের মধ্যে থাকেন
তারা অনেক কথা আসলে হয়তো বলেন, কিন্তু আমাদের কাছে সেই কথাগুলো কোথাও উঠে আসে না। আমরা হয়তো শোনার সেই কানটিকে এখন তৈরি করা দরকার, যে এটা সবসময় নয় যে যারা শিক্ষিত শ্রেণী বা সেভাবে কোটানকোট খুব মানে ক্লাসে উঠে গেছেন এরকম শ্রেণী, তারাই শুধুমাত্র প্রশ্নের কথাগুলি বলেন বা তারাই নিজেদের দাবির সম্পর্কে খুব মানে ওয়াকিবহাল খুব তা নয়। ওয়াকিবহাল। কি কারণ আমরা যদি শ্রমজীবী মানুষদের সঙ্গে কথা বলি, আমরা যদি আদিবাসী মানুষদের সঙ্গে কথা বলি, তারা নিজেদের মতন করে আন্দোলন সংগঠিত তো করছেন। যেরকম এই আন্দোলনের ডাক অরাজনৈতিক ছিল না, তাদের আন্দোলনের ডাকও অরাজনৈতিক নয়। আমাদের পাড়ায় জল না পাওয়া গেলেও কাকু কাকিমারা যখন পৌরসভায় গিয়ে কথা বলেন, সেটার মধ্যেও নিজের ধরনের রাজনীতি রয়েছে। আমাদের এটা ভাবা অত্যন্ত জরুরি যে সংসদীয় রাজনীতির বাইরেও যে রাজনৈতিক কাঠামো থাকতে পারে এবং সেই রাজনীতির যে আসলে অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে, সেটা কোথাও রেকগনাইজ করা আমার মনে হয় জরুরি। এবং যে কথাগুলি আজ থেকে আমরা আজ অবধি আমরা শুনিনি, সেই কথাগুলির শোনার একটি কান তৈরি করা এবং সেই কথাগুলি শোনার যদি প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিতে পারি, সেই ধরনের দিকে অগ্রসর হওয়া খুবই জরুরি। আরেকটা জিনিস যেটা বারবার এই যত আমরা যা নিয়ে কথা বললাম, বারবার দেখা যায় যে কোনো পয়েন্টে একটা পুরুষ নারী সংঘাতের দিকে চলে যায় বিষয়টা, এবং সেটা নট অল মেন, এবং সেই নিয়ে অনেকেই অনেক কথা বলে। তোমার এই এই পয়েন্টটাতে কি মনে হয় যে এই যে একটা সংঘাতে ডিরেক্টলি চলে যায়, সেটা কি কোথাও গিয়ে বিষয়টাকে ডাইভার্ট করে দেয়, অন্য জায়গায় নিয়ে যায়, আর একটু র্যাডিক্যাল জায়গায় নিয়ে যায় বিষয়টাকে? আমার মনে হয় আমরা সবসময় ভাবতে খুব বাইনারিতে শিখেছি। মানে যতক্ষণ না কোনো বাইনারির মধ্যে আমরা দুটো পোল ক্রিয়েট করতে পারছি, ততক্ষণ আমাদের মনে হয় বোধহয় জিনিসটা এখনো স্টেবল হয়নি। সেই কারণেই মহিলাদের কোনো ইস্যু উঠে আসলে, যে হোয়াট অ্যাবাউটারির কথাটা আমি বলছিলাম, সেইটাও হয় যে এই কেস নিয়ে তুমি কথা বলছো, তাহলে এই কেস নিয়ে কেন বলছো না। সেই জায়গা থেকেই আবার পুরুষ এবং নারীর মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করা, সবসময় এটা বলা যে পুরুষরাও তো নির্যাতিত হচ্ছেন। কেউ এটা মানা করছে না যে পুরুষরা নির্যাতিত হচ্ছেন, এবং বারে বারেই আমার মনে হয় যে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে নির্যাতন যে বিষয়টা, তার গোড়ায় গিয়ে তার সলিউশন খোঁজাটা খুব জরুরি। কেউ বলছেন না যে শুধুমাত্র নারীদের নির্যাতন নিয়েই কথা বলা উচিত, নির্যাতন নিয়ে একটা কনভারসেশন করা উচিত, সেইটাই বলা হচ্ছে। এবং এই বাইনারিটা কোথাও হয়তো ছোটবেলা থেকে শেখা ওই বাইনারির একটি অংশ, যেখানে আমরা মনে করি যে আমাদের সাথে কিছু ঘটলে বা নারী হয়ে আমার সাথে কিছু ঘটলে সেটার জন্য পুরুষরাই দায়ী, এবং প্রত্যেক পুরুষের থেকে। এবং এটা এটা আসলে আমরা যেহেতু স্ট্রাকচারাল কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা প্রত্যেক দিনের লাইফস্টাইলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা বারে বারে একটা মানুষ বা একটা মানে একটা কোনো সমাজকে খোঁজার চেষ্টা করছি যার কারণে এটা হচ্ছে। কাউকে ব্লেম করলে হয়তো নিজেদের জন্য সুবিধা হচ্ছে বিষয়টা বোঝার, যে আচ্ছা তাহলে এইটা সরে গেলে আমার বিষয়টা ঠিক হয়ে যাবে। কারণ যেরকম সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, সেরকম ওই গ্রে এরিয়াকে অ্যাড্রেস করাটা খুব কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু ইম্পসিবল নয়। আমার মনে হয় এটা যতই কঠিন একটি বিষয় হোক, সেটি ইম্পসিবল নয়, এবং কঠিন বলেই সেটার থেকে পিছনে সরে এসেছি এতদিন, সেইটা এখন অ্যাড্রেস করাটা অত্যন্ত জরুরি। আজকে সোশ্যাল মিডিয়াতে এই যে পোলারাইজেশনের কথা বলছো তুমি, এই বাইনারির কথা বলছো, দুটো খুবই ডিরেক্ট ডিভিশন বারবার দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে কোনো ক্ষেত্রেই। কিন্তু তোমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া হ্যাজ ওয়ার্কড লাইক ম্যাজিক, কারণ তোমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড়, এটাকে এই অ্যাম্পলিফাই করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াই কাজ করেছে। তো এই দুটো দিকই তো আছে। এই যে বারবার পোলারাইজড একটা স্টেটমেন্ট বা এই যে ট্রোলিং কালচার একটা তৈরি হচ্ছে, এই সবগুলোর পেছনেই আমার মনে হয় যেই গোড়াটা, যেই গ্রে এরিয়াটার কথা বলছো, যেটাকে অ্যাড্রেস করা খুব কঠিন, আমার মনে হয় বিভিন্ন পয়েন্টে অ্যাড্রেস করা উচিত। মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে অ্যাড্রেস করা উচিত। সবাই হয়তো সবটা পেরে উঠবেন না, বাট প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব নিয়ে যদি করতে পারে বিষয়টা, তাহলে বোধহয় আমরা গ্রে এরিয়ার কিছুটা অ্যাড্রেস করে উঠতে পারবো। না হলে ব্যাপারটা কিন্তু এই বাইনারিতেই থেকে যাবে, যে যখনই কোনো একটা এরকম ঘটনা ঘটলো তখনই সব পুরুষ খারাপ, এবং যখনই কোনো পুরুষ নির্যাতিত হলো সব মেয়েরা তো এরকমই হয়। এই যে দুটো ডিভিশন বারবার হয়ে উঠছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই কোথাও না কোথাও গিয়ে যখন তার তার পোস্টের নিচে কোনো কমেন্ট হচ্ছে, হয়তো সব সময় সবাই রিপ্লাই করে উঠতে পারে না,
কিন্তু এই আওয়াজটা তুলে দেওয়াটাও খুব জরুরি বলে আমার মনে হয়। সোশ্যাল মিডিয়ার গোটা বিষয়টা আমাদের মধ্যে বোধহয় আরও বেশি অ্যাপাথি তৈরি করেছে আমার মনে হয়। মানে আমরা যে এই খুব সেনসিটিভ মানুষ ছিলাম, আমাদের মধ্যে যে হিউম্যান কোয়ালিটিসগুলো, যার কারণে আমরা হিউম্যান হিসেবে মনে করি যে খুবই অগ্রণী অংশ, অগ্রণী স্পিসিস, সেই বিষয়টা বোধহয় কোথাও হারিয়ে ফেলেছি আমরা সোশ্যাল মিডিয়ার কারণে। আমাদের কাছে এত ভিডিও, এত ইনফরমেশন যে প্রথম যেটা অসুবিধা হচ্ছে বলে মনে হয় যে আমরা ফেক নিউজ কোনটা এবং ঠিক নিউজ কোনটা সেটা বুঝতে পারছি না। এবং নানান মানুষ ফেক নিউজকে ব্যবহার করছেন, তারা ফেক নিউজের সাহায্য নিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, মানুষকে ইনস্টিগেট করে দেওয়ার চেষ্টা করছেন, নিজেদের মতন করে নিজেদের রাজনৈতিক আইডিয়াকে প্রচলিত করার জন্য এই ফেক নিউজের ছড়াছড়ি চলছে। এইটা আমাদের ইমোশনালি খুব এফেক্ট করে, এটা আমার মনে হয়। এবং খুব বেশি ইনফরমেশন থাকলে আমাদের মানে মাথাটা আসলে বুঝতে পারছে না যে কতটা অবধি আমি বিষয়টা নিয়ে চিন্তিত হতে পারি, বা কোন বিষয়টা নিয়ে একদমই কোন বিষয়টা নিয়ে প্রসেস করা যাচ্ছে না, কোন বিষয়টা নিয়ে কতটা চিন্তিত হব সেইটা নিয়ে মানে মাথায় আসলে কনফিউশন তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমার সত্যি এটা মানে খুবই মনে হয় যে মানে এই বন্ধুরা যারা স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছেন এবং সোশ্যাল মিডিয়া দিয়েই কানেক্ট করেছেন, তারা কোথাও হয়তো এখনও এই এই স্পেসটাতে এক্সিস্ট করেন যেখানে তারা অতটা অ্যাপাথেটিক হয়ে যাননি। তারা মনে করছেন না যে আমার কোনো কিছুতেই যায় আসছে না, বা বেশি ইনফরমেশনের জন্য আমি কোনো কিছু নিয়ে আওয়াজ তুলবো না, এই জায়গায় পৌঁছে যাননি। এবং সেটা কোথাও একটা পজিটিভ লক্ষণ। সেটা একটা অবশ্যই পজিটিভ লক্ষণ। যেরকম আমি 14 তারিখ যখন গেছি, অত মানুষ দেখেছি। আমি যখন এখান থেকে বেরিয়েছি, আমার বাড়ির সামনে একটা জমায়েত হয়েছে, সেই জমায়েত গিয়ে এইচবিতে জয়েন করেছে। যেতে যেতে দেখেছি আরও 3টে জমায়েত। তো সেই পুরোটা মানে যখন খুব নর্মালি, খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, আমারও কোথাও একটা এই সমস্ত খারাপের মধ্যে মনে হচ্ছে না, আমার শহরটার এখনও কথা বলতে পারে, এই শহরটার এখনও অবধি ওই কিচ্ছু যায় আসে নাটা নেই। সেটা তো অবভিয়াসলি খুবই একটা পজিটিভ দিক, এবং সেটা সোশ্যাল মিডিয়াতেই হয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে। মানুষের সঙ্গে কানেক্ট করাটা অনেক বেশি সুবিধা হয়েছে, দ্যাটস ট্রু। তোমার এই যে তারপরের একটা ডাক দেওয়ার পরের একটা তো রেসপন্সিবিলিটিও কোথাও একটা মনে হয় যে একটা ডাকের থেকে এত বড় একটা জিনিস হয়েছে, তো এখন আমার কথা বলে যাওয়াটা আমার রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা ফিল হয়। হ্যাঁ, সেটা শুধু আমার রেসপন্সিবিলিটি বলে ফিল হয় না, সেটা খুবই মনে হয় যে যাদের সঙ্গে কথা বলতে পেরেছি বা এখনও কথা বলার চেষ্টা করছি, তারা সবাই বন্ধুরা মিলে যদি রাস্তায় থাকেন, তাহলে এই বাইনারিগুলো ভেঙে হয়তো কোথাও কিছু তৈরি করা জরুরি। শুধুমাত্র একটি কেসের বিচারের দাবি নয়, যাতে কেসের নম্বরটাই কম করা যায় এবং আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছানো যায় যেখানে কোনো কেস ঘটবে না বা এতটা নারকীয় ঘটনা ঘটবে না, সেই জায়গায় অগ্রসর হওয়াটা খুবই জরুরি। মানে এই আন্দোলনকে সবসময় সংসদীয় দলেরা নিজের মতন করে ব্যবহার করার চেষ্টা করবেন, সেটা করে এসেছেন, সেটাই হয়তো তাদের ক্যারেক্টারিস্টিক। কিন্তু এখন যখন মানুষ এটা বুঝতে পারছেন যে তাদের দিয়ে বিষয়টা আসলে অ্যাড্রেস হচ্ছে না, তাদের দিয়ে আমাদের জীবনশৈলীর মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসছে না, সেটা ধরে রেখে রাস্তায় থাকা বা আন্দোলনের নানান রূপেই তাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। তো সেই দায়িত্বটা আমার মনে হয় যে যারা স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেছেন বা যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছেন নিজের নিজের এলাকায়, তারা সবাই ফিল করছেন এবং এখনো অবধি সেটা জিইয়ে রেখেছেন সেই কারণে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হলো এই যে একটা সাধারণ মানুষের তো সাধারণ একটা জীবনও আছে, সেই জীবনের মধ্যে তারা আন্দোলনটাকেও একসঙ্গে করে নিয়েছেন, তাদের জীবনের পার্ট হিসাবে করে নিয়েছেন। অনেককেই শুনছি যারা অফিস থেকে বেরিয়ে কোথায় মিছিল হচ্ছে একবার যাব আজকে, এরকম অনেক মানুষকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। যদি যদি এই আন্দোলনকে কন্টিনিউ করে যেতে হয়, তোমার এটা কোথাও মনে হয় না যে এটা থিতিয়ে না যায়, এটা পড়ে না যায়?
একটা তো খুবই বড় বিষয় যে শুধু বাংলায় নয়, মানে বিষয়টাই দেশের মধ্যেও বহু মানুষ বেরিয়েছেন, দেশের বাইরে বহু মানুষ বেরিয়েছেন, একদমই হ্যাঁ। এবং বহু কমিউনিটির মানুষ বেরিয়েছেন। মানে আমি ফিল্মে যারা কাজ করেন তারা বেরিয়েছেন, টেকনিশিয়ান যারা রয়েছেন তারা বেরিয়েছেন, বহু স্কুলের ছাত্রছাত্রীরা নেমেছে, এবং এটা অত্যন্ত পজিটিভ একটা লক্ষণ আমার মনে হয় যে সঙ্গীত শিল্পীরাও যেরকম বেরিয়েছেন, যে কোনো প্রফেশনের সঙ্গে যারা রিলেটেড তারা সবাই এই আন্দোলনের সঙ্গে নিজের কোথাও অধিকারকে বুঝতে চাইছেন। ইউটিউবাররাও বেরিয়েছে নিজের মতো করে, একটা বড় একদম র্যালি করেছি আমরাও। হ্যাঁ, একদমই। তো সেইখান থেকে আমার মনে হয় থিতিয়ে যাওয়ার সম্ভাবনা এই আন্দোলনের হয়তো কম এই মুহূর্তে দাঁড়িয়ে, যা বুঝতে পারছি আমাদের আমরা সবাই যারা এর মধ্যে পার্টিসিপেট করছি তারা কেউই এটা মনে করছি না যে এটা শুধু আরজি করের ঘটনাকে নিয়ে, বা আরজি করের ঘটনার প্রতিবাদে 14 তারিখেও ঘটনা ঘটেছে, তার পরবর্তীতেও বারবার ঘটনা ঘটছে, এবং খুব স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছি যে দিনে 90টা করে ঘটনা ঘটছে, এটা তো স্ট্যাটিস্টিক্সই আমাদেরকে বলে দিচ্ছে। তো সেই প্রত্যেকটা ঘটনার সুবিচারের দাবিতে তো আমরা রয়েছি বটেই, কিন্তু আমরা সবাই মনে করছি যে যতদিন না এই মননের পরিবর্তন হবে ততদিন আন্দোলন থিতিয়ে গেলে আসলে সেই মননের জায়গাটিকে কোথাও ছুঁতে পারবো না। আমরা হয়তো এটা অ্যাড্রেস করতে পারবো না যে খুব ছোটবেলা থেকেই এই বিষয়গুলি নিয়ে চর্চা করা জরুরি। তো থিতিয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা তো তোমার মতামত জানতে চাইবো, সেটা হলো ছোট ছোট কমিউনিটি বিল্ডিং যে জিনিসটা এখন তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি অনেক আগেও বিভিন্ন বন্ধুবান্ধব মহলে কথা বলেছি সব সময়, যে ছোট ছোট কমিউনিটির মধ্যে যদি এই আলোচনাগুলো, এই এই বিষয়গুলো, যেই বিষয়গুলোর কথা তুমি বলছো, যেই গোড়ার বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার, এগুলো যদি ছোট ছোট কমিউনিটিতে আরও বাড়তে থাকে, যত বেশি বাড়তে থাকবে আমার মনে হয় সমাজের বিভিন্ন স্তরে বিষয়টা ছড়িয়ে পড়া খুব জরুরি। এবং প্রত্যেকেরই দায়িত্ব নেওয়া উচিত যে যে কোনো মানুষের সঙ্গেই, যে কোনো মানুষের সঙ্গে তার বেসিক কথোপকথনের মধ্যে যাতে সে কোথাও না কোথাও একটা পয়েন্টে এই বিষয়টাকেও অ্যাড্রেস করে, এবং সেটা যেভাবে সম্ভব, মানে প্রত্যেকের একটা নিজস্ব প্যারামিটার থাকবে, প্রত্যেকটা কনভারসেশনের একটা নিজস্ব প্যারামিটার থাকে, বাট এই কনভারসেশনগুলোকে বন্ধ হতে দিলে চলবে না, এবং এই কনভারসেশনগুলোকে কন্টিনিউ করে যেতে হবে। এটা আমার অনেক দিন ধরেই মনে হয়, এবং সেটা দেখেই সবচেয়ে বেশি ভালো লাগছে যে ছোট 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 কমিউনিটিতে বারবার বারবার এই আলোচনাগুলো তৈরি হচ্ছে। নট অনলি একটা ঘটনার সেন্সেশন নিয়ে কথা, বাট তার বাইরে গোড়ার প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে, যতটা তোলা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি হচ্ছে, এবং আশা রাখি এটা আরও বেশি হবে। এই এই আন্দোলনে আমি দেখতে পেয়েছি যে সাধারণ বাড়ির যারা নারীরা রয়েছেন তারা অনেকেই এসে এই কথাগুলি, তোমার সঙ্গে যখন আলোচনা হচ্ছে এই কথাগুলি নিয়ে সর্বসমক্ষে বলেছেন। অনেক মাদের দেখেছি তারা এসে যখন বক্তব্য রাখছেন তারা এই কথাটা বলছেন যে ছেলেরা কেন মেয়েদের মতো কাঁদবে, এই বিষয়টা আমরা প্রশ্ন করব কেন। আমরা হয়তো তাদেরকে এইটা বোঝানোর সময় এসেছে যে তুমি মায়ের মতো হলে তোমার কোনো দোষ নেই, তুমি মায়ের মতো হতেই পারো একজন ছেলে হয়ে, তোমার পছন্দ হতেই পারে যেটা তোমার মায়ের পছন্দ। এবং বহু পুরুষ এসেছেন যারা নারীদের ভাই হিসেবে এসেছেন, নারীদের পিতা হিসেবে এসেছেন। আমার জীবনে আমার বাবার নিশ্চয়ই পার্টিসিপেশন রয়েছে, তিনি আমার পাশে থেকেছেন, আমার ভাইয়েরা, আমার দাদারা আমার পাশে থেকেছেন নানান সময়, যে কারণে আমি অনেক প্রতিকূলতাকে উপক্রম করতে পেরেছি। এবং আমার মনে হয় যে এই আন্দোলনের মধ্যেও প্রচুর এরকম পুরুষ এসেছেন যারা বন্ধু হিসেবে সামিল হয়েছেন এবং কথোপকথনগুলো শুরু করেছেন। এখনও তারা সেই কথোপকথনের মধ্যে পার্টিসিপেট করতে চাইছেন। তারা শুধু বাংলার নন, সারা দেশের মধ্যে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন। তারা অনেকেই নিজেদের মতন করে এরকম কিছু সার্কিট তৈরি করছেন যেখানে তারা এই মানসিকতা নিয়েই কথা বলতে পারেন এবং এই ধরনের আলোচনা আরও বেশি করতে পারেন, চর্চা আরও বেশি করতে পারেন যে তোমার আসলে জীবনশৈলীতে অসুবিধাগুলো কোথায় হচ্ছে, বা আমি তোমার পাশে মানে সলিডারিটিতে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারবো, কোন কোন পজিশনে তুমি আমাকে চাও। নিশ্চয়ই এই আন্দোলন নারীরা নেতৃত্ব দেবেন, তাদের আন্দোলনকে তারা তাদের মতন করে ঠিক করবেন, সেটা অবভিয়াস ব্যাপার। কিন্তু পুরুষরাও সলিডারিটিতে যতক্ষণ দাঁড়াচ্ছেন, যতদিন থাকবেন, ততদিনই হয়তো আমরা আরও পজিটিভলি সমাজ বদলের কথা ভাবতে পারবো, আমরা এই মানসিকতা বদলের কথা ভাবতে পারবো এবং এমন মানে গোড়ায় গলদের কাঠামোকে বদলাতে পারবো যেইটার জন্য এই ঘটনাগুলো আরও বেশি করে ঘটছে। নতুন কাঠামো যদি তৈরি করতে হয় সেটাও করাটা খুব জরুরি। তোমার সঙ্গে যে কনভারসেশনটার কথা আমি ভেবেছিলাম ঠিক সেই রকমই একটা কনভারসেশন আমরা করতে পারলাম, এবং আমার মনে হয় এই গোড়ার কথা বলাটা খুব জরুরি। এবং আমি আমার দর্শকদেরও বলবো যে
এই কনভারসেশনগুলো, যে কনভারসেশন নিয়ে আমরা কথা বললাম, সেই কনভারসেশনগুলোকে না খুব গোড়া থেকে শুরু করুন। যদি আপনার বাড়িতে একটি ছেলে বাচ্চা থাকে, তার সঙ্গে কথা বলতে শুরু করুন এবং সমস্ত কিছু নিয়ে। যেই কথা তুমি বলছো, যে মায়েরা বলছে যে মেয়েদের মতো কেঁদো না, এই কথাটা আর বলবো না বা বলা ভুল হয়েছে, সেটা আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছন এবং এই নিয়ে কথা বলা শুরু করুন। ঘটনাটা অত্যন্ত নারকীয়, অত্যন্ত নৃশংস এবং অত্যন্ত দুঃখদায়ক, এটা তো বটেই। যাতে এই ঘটনাটা না ঘটে, ওই গোড়া অবধি পৌঁছানোটা আমাদের দায়িত্ব, ওই গোড়া অবধি পৌঁছানোটা আমাদের কাজ। এবং প্রত্যেকটা বেসিক নাগরিক হিসাবে এই দায়িত্বটা যদি আমরা নিজেদের কাঁধে তুলে নিই, তাহলে বোধহয় অনেকটা সুবিধে হবে। আর অবশ্যই নাগরিক হিসাবে আমাদের যে সত্যি প্রশাসনকে বা স্টেটকে প্রশ্ন করার অধিকার আছে, এই বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন থাকা উচিত বলে আমার মনে হয়। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে, আশা করছি তোমারও ভালো লাগলো। আমরা এই আলোচনাটার মধ্যে চেষ্টা করলাম একটা কিছু প্রশ্ন তুলে দেওয়ার, আর আমার মনে হয় উত্তর তো আমরা খুঁজছি, কিন্তু সঠিক প্রশ্ন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সঠিক প্রশ্নটা নিজে করুন এবং অন্যকেও করতে বলুন। এবং এই যে প্রশ্নটা আমি করলাম, এই আন্দোলনটা যাতে থিতিয়ে না যায়, বা এই প্রশ্ন করার অভ্যেসটা যাতে থিতিয়ে না যায়, সেটা মেক শিওর করুন প্লিজ, প্রত্যেকে নিজের নিজের মতো করে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততদিনে আমি শেষে যেটা বলি সেটাকে একটুখানি চেঞ্জ করে বলছি, স্প্রেড নলেজ, স্প্রেড লাভ, বিকজ লাভ ইজ ভেরি পজিটিভ। প্রত্যেকটা মানুষের প্রতি সহানুভূতি দেখানো ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা যে হোক, সেটা পুরুষ হোক, নারী হোক, যা খুশি হোক। এই যে অ্যাপ্যাথির কথাও বলছিল, সেই অ্যাপ্যাথি থেকে আমাদের একটু এমপ্যাথিতে জার্নি করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।